ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি এবং সেখানে ভারতের রাজনৈতিক প্রকৃতিটা ঠিক কিরকম এবং সংবিধানের কি কি লক্ষ্য আছে, কি কি দূরদর্শিতা আছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমাদের টপিক ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তো রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু ডিইএ, এডুকেশন মিন্স এম্পাওয়ারমেন্ট। আমি শান্তনু দেবনাথ, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফ্যাকাল্টি। আজকে আমরা প্রস্তাবনা সম্পর্কে কমপ্লিটলি অ্যানালাইসিস করব এবং সেখানকার কনসেপ্ট গুলো কি কি আছে সেইগুলো সমস্ত কিছু সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। আজকে আমাদের এই ভিডিওটি কিছু প্রশ্ন দিয়ে আমরা শুরু করব এবং তার সাথে সাথে আমাদের টপিক গুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেই সমস্ত কিছু বিষয় নিয়ে ফার্স্টে তোমাদের সাথে অ্যানালাইসিস করে নিই যে ভারতীয় যে সংবিধান আছে সেটি কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি করা হয়েছিল। আমাদের ভারতীয় সংবিধানের উৎস কি, বা ভারতীয় সংবিধান তার যে পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে, তাকে সেই পাওয়ারটি কারা দিচ্ছে, এই সমস্ত কিছু বিষয় আমরা এই টপিকটাতে আলোচনা করব। 3 নম্বর, আমাদের ভারতীয় সংবিধান ভারতকে কি ধরনের রাজনৈতিক প্রকৃতিতে ভাগ করেছে, কি ধরনের রাজনৈতিক প্রকৃতিতে বর্ণনা করেছে। এবং ভারতীয় সংবিধানের কি কি লক্ষ্য আছে, ভারতীয় সংবিধান কি দূরদর্শিতা সম্পন্ন, এবং তার মধ্যে কি কি চিন্তাধারা আছে। কমপ্লিটলি এই 4টে টপিকের থ্রুতে আজকে আমরা আমাদের এই প্রস্তাবনা চ্যাপ্টারটি আলোচনা করব। এই প্রস্তাবনাটি কি সেটা সম্পর্কে তোমাদের যদি আমি একটু ধারণা দিতে চাই, তোমরা আপাতত ক্লাস 11-এ পড়ছো, তোমরা ক্লাস 10 পর্যন্ত প্রায় অনেক বই পড়েছো, কিন্তু প্রত্যেকটি বইয়ের ফার্স্ট পেজেই তোমরা দেখবে এখানে লেখা থাকে ভারতীয় সংবিধান প্রস্তাবনা। আজকে আমাদের টপিক এই বিষয়টা। এখানে যে সমস্ত ওয়ার্ডস গুলো আছে সেখানে সেগুলোর মিনিংস কি আছে, সেগুলো পড়লে আমরা ভারতের প্রকৃতি সম্বন্ধে কি কি জানতে পারবো, সেই সমস্ত কিছু বিষয় আজকে আমাদের আলোচনার মধ্যে আসবে। তো এইটা পড়লে তোমাদের কি লাভ হবে, ফার্স্ট সেমিস্টার 11-এর লাস্টের দিকের চ্যাপ্টারে এই প্রস্তাবনা সম্পর্কে কমপ্লিটলি ডিটেলসে দেওয়া আছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়তে গেলে তোমাদের প্রথমত তো ভারতের সংবিধান সম্পর্কে জানা উচিত, এবং সেই সংবিধান সম্পর্কে জানতে গেলে প্রস্তাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমরা প্রস্তাবনাটি সংবিধানের সাথে একটু লিঙ্ক করতে যাই, তাহলে এটাকে কি বলা যেতে পারে। আমি যদি প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের একটা আইডেন্টিটি কার্ড বলি, সেটা নিয়ে কিন্তু কোনো ভুল ধারণা থাকবে না, কারণ এই প্রস্তাবনার মাধ্যমেই আমাদের যে ভারতীয় সংবিধান, যেটা পৃথিবীর সব থেকে বড় একটি লিখিত সংবিধান, সেটির একটি আইডেন্টিটি কার্ড। অর্থাৎ এটি ভারতীয় এই প্রস্তাবনাটি পড়লে আমরা সংবিধানের মধ্যে কি কি চিন্তাধারা আছে এবং তার লক্ষ্য কি, দূরদর্শিতা কি, এই সমস্ত কিছু সম্পর্কে অবগত হতে পারবো। তাহলে শুরু করা যাক। এটির কিভাবে তৈরি করা হয়েছিল সেই সেই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে জাস্ট 1946-এ চলে যেতে হবে। তখন ভারতে আসলো, মানে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের ভারতে আসলো ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান, এই ক্যাবিনেট মিশনের মাধ্যমেই ভারতে যে একটি আমাদের দাবি ছিল ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের বা ভারতের জনগণের, যে আমরা আমাদের জনগণের জন্য সংবিধান বানাবো। তো এইখান থেকেই শুরু হলো ভারতের সংবিধান সভা গঠনের কাজ। সংবিধান সভা গঠনের কাজ। তাহলে সংবিধান সভা কিভাবে তৈরি হলো, আমাদের যদি এর উৎস জানতে হয়, তো আমাদের জানতে হবে যে ভারতের সংবিধান সভাটা তৈরি হলো কিভাবে। তখনকার দিনে আমি যদি দেখতে যাই, ভারত ডিভাইডেড ছিল 3 ধরনের স্টেটে। ওকে, যদি আমরা ভারতকে দেখতে যাই, তখন ভারত ডিভাইডেড ছিল 3 ধরনের স্টেটে। এক ধরনের স্টেট হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স, এরকম স্টেটের সংখ্যা প্রায় 292 আর ছিল, এবং ছিল চিফ কমিশনার্স এর প্রভিন্স, যার সংখ্যা হচ্ছে প্রায় 4টি, এবং আর ছিল প্রিন্সলি স্টেট, যেগুলোকে সিগনিফিকেন্ট কিছু প্রিন্সলি স্টেট যদি তোমরা দেখতে যাও সেগুলো ছিল 93। তো এই সবগুলো মেলালে হয়ে যায় হচ্ছে কি 398টি বলতে পারো কমপ্লিট প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
এতগুলো যে সমস্ত ভারতের মধ্যে তখনকার দিনে স্টেট বলা যেতে পারে না, বাট তোমরা যেহেতু বুঝতে পারবে স্টেটস বললেই, তাই আমি তোমাদের সুবিধার্থে এই সবকটাকে স্টেটস হিসেবে গণ্য করছি। তখনকার দিনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করার জন্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ এই ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স থেকে, চিফ কমিশনার্স এর প্রভিন্স থেকে এবং প্রিন্সলি স্টেটস থেকে মোট 398 জনকে ইলেক্ট করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠানো হয়। এই ইলেকশনটা কিসের মাধ্যমে ছিল? এই ইলেকশনটা ইনডাইরেক্ট ছিল। ইনডাইরেক্ট, প্রত্যক্ষভাবে ভারতের জনগণ কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বা সংবিধান সভায় যারা ছিলেন তাদেরকে ইলেক্ট করেননি। ভারতের জনগণ ইলেক্ট করেছিল এই যে স্টেটস গুলো ছিল সেখানকার প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদের। ওকে, এই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের ইলেক্ট করেছিল এবং সেই ইলেক্ট করেছিল টোটাল 389 জন মেম্বারদের। ওকে, যেটাকে তোমরা যদি ক্যাটাগরাইজ করতে পারো, সেই ক্যাটাগরাইজেশনের ভিতরে আছে 292টি ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স থেকে মেম্বার গিয়েছিল, 4 জন গিয়েছিল চিফ কমিশনার্স এর প্রভিন্স থেকে এবং 93 জন গিয়েছিল প্রিন্সলি স্টেটস থেকে। ওকে, এইভাবেই হয়েছিল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন, অর্থাৎ ইনডাইরেক্টলি ভাবে হলেও ভারতের জনগণই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে তৈরি করেছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরবর্তী সময়ে স্বাধীনতার পরে ড্রাফটিং কমিটি দ্বারা 28শে আগস্ট 1947 সাল থেকে ভারতীয় সংবিধান বানানোর কাজ শুরু করে। ওকে, এবং প্রায় 2 বছর 11 মাস 18 দিন আলোচনার পরে পৃথিবীর সব থেকে বড় কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করা হয় এবং সেটি 26শে নভেম্বর 1949-এ পাস করা হয় সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে এবং 26শে জানুয়ারি 1950-তে এনফোর্সেবল করা হয় বা বলবৎযোগ্য করা হয় সারা ভারতে। বোঝা গেল? তাহলে এটি তৈরি করা হলো কিভাবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। যারা ফার্স্ট মিটিং করেছিলেন হচ্ছে 9th ডিসেম্বর 1946 এ, 9th ডিসেম্বর 1946। এইটা ছিল কমপ্লিট ফরমেশন। ওকে, কিভাবে কনস্টিটিউশন তৈরি হবে, কারা কনস্টিটিউশন তৈরি করবে, সেই সমস্ত বিষয়টা হচ্ছে এই স্ট্রাকচার থেকে বুঝতে পারবে। এবার কনস্টিটিউশন তো তৈরি করার জন্য লোকেরা ঠিকঠাক হয়ে গেল, তাহলে কনস্টিটিউশনের মধ্যে কি কি থাকবে সেটা কোথা থেকে আসবে? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন 9th ডিসেম্বর 1946 এ ফরমেশন হয়ে তাদের ফার্স্ট মিটিং হেল্ড করলো বা করলো, সেই সময় 13th ডিসেম্বর 1946 এ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু স্যার, উনি অবজেক্টিভ রেজলিউশনস বা উদ্দেশ্য প্রস্তাব এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে পেশ করেন এবং ওনার এই চিন্তাধারা এবং মতবাদের থ্রুতে, চিন্তাধারার মাধ্যমে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পরবর্তী সময়ে ড্রাফটিং কমিটির মাধ্যমে আমাদের ভারতের সংবিধান তৈরি করে এবং কি কি মতবাদ বা কি কি চিন্তাধারা আমাদের এই কনস্টিটিউশনের মধ্যে থাকবে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে 2 বছর 11 মাস 18 দিন আলাপ আলোচনা করার পরে 26শে নভেম্বর 1949-এ আমাদের তৈরি করা কনস্টিটিউশনকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে পাস করানো হয় এবং সেই ডেটটাকে আমরা কনস্টিটিউশন ডে বলে আজকেও আমরা সেলিব্রেট করি এবং এই 26শে জানুয়ারি দিনটিকে 1950-কে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি। ওকে, তাহলে বোঝা গেল কনস্টিটিউশন কিভাবে তৈরি করা হয়েছিল, কি কি পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, কারা কোথা থেকে ইলেক্ট হয়ে কিভাবে তৈরি করেছিল। ওকে, এবার যদি আমরা দেখতে যাই উৎসটা কি, আমি এইটা পড়ানোর মাধ্যমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা তখনকার মেম্বারসরা ছিলেন ওনারা ইলেক্ট হয়েছিল ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ান সিটিজেন্সের থ্রুতে। সবাই তখন অ্যাডাল্ট, তখন সবার কাছে সেই ভোটাধিকার ছিল না, কিন্তু যারা যারা ভোটাধিকার বা যাদের কাছে ভোটাধিকার ছিল তারাই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদের ইলেক্ট করেছিল
তাদেরকে শাসন করার জন্য। এবং তারাই পরবর্তী সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল 389 জনকে পাঠিয়ে এই কনস্টিটিউশনটাকে বানানোর প্রসেস শুরু করে। কিন্তু আর একটা টুইস্ট এখানে আসলো, যখন ড্রাফটিং কমিটি কাজ শুরু করবে তখন তোমরা দেখতেই পাচ্ছ 15 আগস্ট 1947 সালে আমাদের দেশ বিভক্ত হয়ে যায়। ওকে, সেই মুহূর্তে যে সমস্ত বলতে পারো যে সমস্ত প্রভিন্স বা যে সমস্ত স্টেটস পাকিস্তানে চলে গিয়েছিল, সেই জন্য এই মেম্বারশিপটা বা এতজন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিল 389 থেকে সেই মেম্বার হয়ে যায় 299। তো তোমরা ধরে নিতে পারো ভারতীয় সংবিধান তৈরি করেছে টোটাল 299 জন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার্সরা। ক্লিয়ার? তো ইচ অ্যান্ড এভরি মাইনর ডিটেলস আমি তোমাদেরকে বললাম, কোথায় কখন কিভাবে কারা তৈরি করেছিল। এটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করার পদ্ধতি। উৎস, যদি তোমরা উৎস হিসেবে একটু ডিপলি দেখতে যাও, তো প্রস্তাবনার প্রথমেই লেখা থাকে আমরা ভারতের জনগণ। আমরা ভারতের জনগণই হলাম এই কনস্টিটিউশন তৈরি করার মেন উদ্দেশ্য, বা বলতে পারো হচ্ছে সোর্স অফ পাওয়ার। আমরাই সরকারকে বা আমরাই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পাওয়ার দিয়েছি যে আমাদের জন্য তারা সংবিধান তৈরি করুক, আমাদের দেশটিকে নির্দিষ্ট কিছু লক্ষ্য, নির্দিষ্ট কিছু দূরদর্শিতা, কিছু চিন্তাধারার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে উৎস কারা? আমরা ভারতের জনগণ, আমরা ভারতের জনগণ। তাহলে প্রথম দুটো কোশ্চেনের উত্তর তোমাদের চোখের সামনে আছে, কিভাবে, কোথায় উৎস, কি কারণে। এবার আমরা আলোচনা করতে চলেছি ভারতীয় সংবিধানে ভারতের রাজনৈতিক প্রকৃতি সম্পর্কে কি বলা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে। তোমরা আমার যদি ফার্স্ট ভিডিওটি দেখে থাকো, আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড দিয়ে বলেছিলাম এবং তার কিছু এক্সাম্পলস দিয়েছিলাম। লাইক সার্বভৌম বলতে কি বোঝায়, সমাজতন্ত্র বলতে কি বোঝায়, ধর্মনিরপেক্ষ কি জিনিস, প্রজাতন্ত্র কি, গণতন্ত্র কি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই সমস্ত কিছু বিষয় আমি যেমন তোমাদের আগেও বললাম, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে বইটা আছে তার পিছন দিকে কিছু চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের মধ্যে এই সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে এবং তোমরা জানতে পারবে পরবর্তী সময় জিনিসগুলো সম্পর্কে। বা সেকেন্ড ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে সমস্ত বিষয় সম্পর্কে, রাজনৈতিক প্রকৃতি কিরকম। এমনি সময় তো ভারতের প্রকৃতি দেখতেই পাচ্ছ, বাট এর রাজনৈতিক প্রকৃতিটি কিরকম। 1 নম্বর যদি আমরা দেখি, ভারতকে সার্বভৌম হিসেবে আমাদের সংবিধান বর্ণনা করেছে। দ্বিতীয়ত সমাজতান্ত্রিক, তৃতীয় ধর্মনিরপেক্ষ, চতুর্থ গণতন্ত্র, পঞ্চম প্রজাতন্ত্র। এই যে 5টা ওয়ার্ডস তোমাদের সামনে আছে, এই 5টা ওয়ার্ডের মাধ্যমেই ভারতকে রাজনৈতিক প্রকৃতি হিসেবে চেনা সম্ভব। এই 5টা ওয়ার্ডস যদি তোমরা না জানো, পলিটিক্যাল সায়েন্স পড়া তোমাদের কাছে বৃথা। তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র দেখতে যাও এমসিকিউর জন্য তোমরা পড়বে, এই 5টা টপিক জানার তোমাদের কোনো দরকার নেই। কি জন্য জানার দরকার আছে? অ্যাজ আ সিনসিয়ার পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই 5টা ওয়ার্ডের মানে কি। আদারওয়াইজ পলিটিক্যাল সায়েন্স তোমরা পড়তে হবে না, ছেড়ে দাও। আমি যদি এবার সার্বভৌম কথাটি সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করতে যাই, যে যেখানে পড়ছো, যে যার কাছে যেখানে পড়ছো, প্রত্যেকজন তার নিজস্ব ফ্যাকাল্টি, টিচার, দাদা, দিদি সবার কাছে জিজ্ঞাসা করে নেবে যাদের কাছে তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছো এই 5টা ওয়ার্ডের মিনিংস কি। আদারওয়াইজ ভারতের প্রকৃতি সম্পর্কে তোমরা জানতে পারবে না। ভারত নিজেকে কিভাবে ব্যাখ্যা করে, ভারত নিজেকে কিভাবে প্রকৃতিতে নিজেকে বর্ণনা করছে। 1 নম্বর হচ্ছে সার্বভৌম। যে কোনো কিছুর পিছনে একটা ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্সের পিছনেও একটা বড় ইতিহাস লুকিয়ে আছে এবং ইতিহাসের কমপ্লিটলি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার উপর থেকে ভিত্তি করে যে কোনো জিনিস বানানো হয় বা তৈরি করা হয়। তাহলে সার্বভৌম যে আমি কনস্টিটিউশনের ভিতরে আমরা রেখেছি বা প্রিয়াম্বলের মধ্যে এই ওয়ার্ডসটি আছে, এটার মাধ্যমে আমাদের সংবিধান আমাদের দেশকে কিভাবে ব্যাখ্যা করতে চাইছে সেটি হচ্ছে সার্বভৌমের দুটো ভাগ আছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ ভাগ, আরেকটি হচ্ছে বাহ্যিক ভাগ। অভ্যন্তরীণ ভাগ বলতে বোঝায় আমাদের দেশের সরকার কি তার হাতে চূড়ান্ত ক্ষমতা আছে। যদি আমাদের দেশের সরকারের হাতে চূড়ান্ত ক্ষমতা না থাকে তাহলে আমরা বলতে পারি না অভ্যন্তরীণ ভাবে আমাদের দেশ সার্বভৌম। তাহলে চূড়ান্ত ক্ষমতা,
আমাদের দেশের সরকার কিসের মাধ্যমে এই চূড়ান্ত ক্ষমতাটি ভারতবর্ষে প্রয়োগ করে? আইনের মাধ্যমে। তাহলে যদি তোমরা মনে করো যে আমাদের সরকারের কাছে আইনের মাধ্যমে প্রয়োগ করার জন্য তার কাছে চূড়ান্ত ক্ষমতা আছে, বা ভারত সরকার তার চূড়ান্ত ক্ষমতা আইনের দ্বারা ভারতবর্ষে প্রয়োগ করে, যদি সেখানে কোনো বাধা না হয়ে থাকে, তাহলে আমাদের দেশ সার্বভৌম। বাট একটা কথা সবসময় মনে রাখবে, এক্সেপশনস প্রুভস দ্য রুল। এইখানেও কিছু লিমিটেশনস আছে যেগুলো তোমরা সেই চ্যাপ্টারে আরো ডিটেলসে ডিসকাস করতে পারবে। আপাতত তোমরা এখানে তোমাদের মাথায় আসতে পারে স্যার তাহলে যে কোনো আইন তো ভারত সরকার নিয়ে আসতে পারে তার চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের জন্য, এটা না। একটা প্রত্যেকটা জিনিস, আমাদের সংবিধান এতটাই সুন্দর যে তোমাকে অনেক রাইটস তো দিয়েছে, তার সাথে অনেক রেসপন্সিবিলিটিস দিয়েছে, তার সাথে অনেক লিমিটেশনস দিয়েছে, কিন্তু তোমার চূড়ান্ত ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করতে পারবে না। তো ভারত সরকার যদি তুমি মোটামুটি দেখতে যাও, প্রায় জিনিসই আইনের মাধ্যমে বলবৎযোগ্য করে তারা ভারতের উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগায়। এবং বাহ্যিক দিক থেকে যদি আমরা সার্বভৌমকে বলতে যাই, সেটা কি হবে? সেম জিনিস, এখানেও কিছু লিমিটেশন থাকবে, এখানেও কিছু এক্সেপশন থাকবে, সেই কারণেই এক্সেপশনস প্রুভস দ্য রুল। তো বাহ্যিক দিক থেকে সার্বভৌম বলতে কি বোঝাও? আমাদের দেশের উপরে বাহ্যিক কোনো শক্তি বা দেশের কোনোরূপ কি কন্ট্রোল আছে যে আমাদের দেশ কোনো ডিসিশন বা কোনো পলিসি বানানোর জন্য বাইরের কোনো দেশের থেকে কোনো সাজেশনস বা বাইরের কোনো দেশের ডিসিশনস এর উপর নির্ভর করছে? এর একটা খুব ভালো এক্সাম্পল রিসেন্ট টাইমে যদি তোমরা ফলো করে থাকো, ইউএস এর একজন সেক্রেটারি এটি বলেছেন যে ওনারা যে ভুলটা চায়নার সাথে আজ থেকে প্রায় 50 বছর আগে করেছেন, যে চায়নাকে বিভিন্ন ফেসিলিটি দিয়ে চায়নাকে এত বড় একটা ম্যানুফ্যাকচারিং জায়েন্ট তৈরি করেছেন, সেই মুহূর্তে আমাদের জয়শঙ্কর স্যার অর্থাৎ আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, উনি তার এগেইনস্টে একটা রিপ্লাই দিয়েছে যে ভারতবর্ষের উন্নতি বাইরের কোনো দেশের ভুলের উপর নির্ভর করবে না, অর্থাৎ বাইরের কে কি ভুল করলো কি না করলো তার উপর ডিপেন্ড করবে না ভারতবর্ষের উন্নতি। অর্থাৎ ভারত তার নিজস্ব উন্নতি, ভারত তার নিজস্ব ডিসিশন, তার নিজস্ব ইন্টারেস্ট বা নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখার জন্য নেবে। অর্থাৎ সার্বভৌম ভারত বাহ্যিক দিক থেকেও সার্বভৌম, কেউ তাকে ডিকটেট করতে পারে না সে কি করবে, সে কোথা থেকে কি করবে, সে তার নিজস্ব জনগণের জন্য যেটা ভালো মনে হবে সে সেটা করবে, আদারওয়াইজ কিচ্ছু নেই সার্বভৌমের মধ্যে। তো যদি আমরা এক কথায় সার্বভৌমকে কনক্লুড করতে যাই, সেটাকে কি বলা হবে? স্বাধীনতা। আমাদের দেশ চার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক থেকে সম্পূর্ণ স্বাধীন। তো সার্বভৌমকে যদি মাইক্রো বা ছোট কনসেপ্টে দেখতে যাও, স্বাধীনতা। আমরা দেশের ক্ষেত্রে সার্বভৌম কথাটি উচ্চারণ করে থাকি, এবং স্বাধীনতা ছোট মাইক্রো লেভেল অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো বোঝা গেল সার্বভৌম কথাটির মানে। দ্বিতীয়টি হচ্ছে সমাজতান্ত্রিক। টপিকটি শুরুতে তোমাদেরকে বলে রাখি, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি ওয়ার্ড কনস্টিটিউশন বা প্রিয়াম্বেল যখন লেখা হয়েছিল ঠিক সেই সময় ছিল না। পরবর্তী সময় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর থ্রুতে এই দুটো ওয়ার্ডকে প্রিয়াম্বেলে ঢোকানো হয়েছিল, প্রিয়াম্বেলে কি রাখা হয়েছিল, সেই কারণে এই দুটো ওয়ার্ড, এই 5টা ওয়ার্ড তোমরা এখন দেখতে পাচ্ছ। এক্সকিউজ মি। তো প্রথম থেকে এই 5টা ওয়ার্ড ছিল না, জাস্ট 3টে ওয়ার্ডসই ছিল। তাহলে এবার দ্বিতীয় টপিক হচ্ছে সমাজতান্ত্রিক। এই যে ওয়ার্ডটি লেখা আছে আমাদের প্রিয়াম্বেলের মধ্যে, এই কথাটির মিনিং কি বোঝাতে চাইছে আমাদের সংবিধান? এর মানে হচ্ছে যে দেশ তার নিজেকে সমাজতান্ত্রিক দেশ বলে ব্যক্ত করে, সেই দেশ বোঝাতে চায় যে তার কাছে যে সমস্ত সম্পদ, সুযোগ সুবিধা, এই সমস্ত কিছু আছে, সেগুলি সেই দেশের সব মানুষের। সিম্পল ভাষায় বলতে গেলে কোন একটি দেশের যে সমস্ত সকল সম্পদ আছে এবং সুযোগ সুবিধা আছে, সেই সমস্ত সুযোগ সুবিধা সেই দেশের সকল মানুষের জন্য অ্যাভেলেবেল। এইখানে দেশ কোনো ডিসক্রিমিনেশন করবে না যে বড় লোকদের জন্য এই সুযোগ সুবিধা, গরিব লোকদের জন্য এই সুযোগ সুবিধা, কোনোভাবে কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য এখানে থাকবে না। একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি দিই, আমাদের ভারত সরকার দেখবে এটি অন্যান্য পলিসির আন্ডারে আছে, বাট ছোট্টখাটো তোমার যদি রিয়েল লাইফের এক্সাম্পল নিতে যাও তো এখানে দেখতে পাবে রেশন শপের থেকে যে আমরা
চাল গম ইত্যাদি নিয়ে আসি, তো এইখানে ভারত সরকারের কি আইডিওলজিটা আছে, এইখানে কেন ভারত সরকার রেশন ডিস্ট্রিবিউট করছে যেখানে চাল গম ইত্যাদি পাওয়া যাচ্ছে, ঠিক সেম আইডিয়াটা যদি তুমি দেখো এখানের সাথে কানেক্টেড হবে। যে ভারত সরকারের কাছে কিছু সম্পদ বা কিছু সুযোগ সুবিধা আছে যেগুলোর মাধ্যমে ভারতবর্ষের সকল মানুষ না হলেও যারা যারা নিডি বা যাদের প্রয়োজন, অর্থাৎ যারা গরিব লোক, ওনাদের রেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদেরকে সেই খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। তো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি বা ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি হচ্ছে ভারত একটি সমাজতান্ত্রিক, যে সমাজে প্রত্যেকটি মানুষকে তার কাছে থাকা সম্পদ এবং সুযোগ সুবিধা দিতে ইচ্ছুক। এটি হচ্ছে সমাজতান্ত্রিক কথাটির অর্থ। এবং ধর্মনিরপেক্ষ, যদি আমরা থার্ড পয়েন্টের আলোচনা করতে যাই, ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায়? এক নম্বর, এই ধর্মনিরপেক্ষ কনসেপ্টটা ওয়েস্টার্ন কনসেপ্টের থেকে কিছুটা আলাদা। আমরা না কোনো ধর্মকে নিজের বলে ব্যক্ত করি, আমরা কোনো ধর্মকে আমাদের দেশের ধর্ম বলি না, বা কোনো ধর্মকে আমাদের দেশ থেকে তাড়িয়েও দিই না বা অস্বীকারও করি না। আমরা কোনো ধর্মকে অস্বীকারও করি না। প্রত্যেকটি ধর্ম আমাদের দেশে থাকতে পারে, প্রত্যেকটি ধর্ম তার নিজস্ব ভাবে সে প্রসারও হতে পারে। তো আমাদের দেশের কোনো নির্দিষ্ট ধর্ম নেই, বা বা ও অন্যান্য কোনো ধর্মকে আমরা অস্বীকার করি না। প্রত্যেকটি ধর্ম, অর্থাৎ প্রত্যেকটি ধর্ম আমাদের সংবিধান বা ভারত সরকার ধরে নিতে পারো সংবিধানের কাছে, প্রত্যেকটি ধর্ম সংবিধানের কাছে ইকুয়াল, সংবিধানের কাছে সমান, কেউ বেশি না কেউ কম না। তুমি যদি একজনও ভারতবর্ষে ধরে নাও, একজনও যদি কোনো একটা স্পেসিফিক ধর্মকে ফলো করে, তাও সেই ধর্মকে সমানভাবে ট্রিট করবে সংবিধান। ক্লিয়ার? তো ধর্মনিরপেক্ষ বলতে এটাকে বোঝায়। এবার যদি দেখি গণতন্ত্র, গণতন্ত্র বলতে বোঝায় মানুষের দ্বারা যে শাসন কার্য চালানো হয় সেটাকে হচ্ছে গণতন্ত্র। প্রিয়াম্বেল পড়ার শুরুতেই তোমরা দেখেছো আমরা ভারতের জনগণ, এই কথাটি আমি লিখেছিলাম। তাহলে কি গণতন্ত্র কি? ভারতের জনগণ দ্বারা যে সরকার ক্রিয়েট করা হচ্ছে এবং সেই সরকারের থ্রুতে দেশকে শাসন করা হচ্ছে। সরকার কিভাবে তৈরি হচ্ছে? মানুষ সেই সরকারকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করছে। মানুষ নিজেই, সেই দেশের নাগরিকরাই সেই দেশের সরকারকে ইলেক্ট করছে তাদেরকে শাসন করার জন্য, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত। ক্লিয়ার? এবার তোমরা দেখতে যাও তার এর এগেনস্টে বা এর অপোজিট সাইডে বা প্যারালাল ভাবে কি কি সরকার আছে। আমরা তো ভারতকে গণতন্ত্র হিসেবে দেখলাম, তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে আর কি কি অন্যান্য সরকার আছে। এক্সাম্পল যদি তোমরা নিতে যাও, তোমরা যদি চায়না অর্থাৎ চীনে চলে যাও, চীনে শুধুমাত্র একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি। ওকে, সেখানে কিন্তু মানুষ সেই সরকারকে নির্বাচিত করে না, সেখানে একটাই পার্টি রুল, সেই পার্টি সমস্ত দেশকে শাসন করবে, দেশের উন্নতি সাধন করবে বা যা ইচ্ছা তাই করা করবে। এখানে ক্ষেত্রে তোমরা আবার বলতে পারো তাহলে দুটো সরকারের মধ্যে ডিফারেন্স কি আছে, এটা আরো ডিটেলস অ্যানালাইসিসের টপিক। যে একটি একটি মাত্র দেশে একটি মাত্র পার্টি সরকার বা একটি দেশ যেখানে প্রায় 2000-এরও বেশি পার্টি আছে, এই দুটোর ভিতরে ডিফারেন্স কি, এই সমস্ত কিছু বিষয় শুধুমাত্র তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়লেই বুঝতে পারবে। তাহলে যদি আমরা দেখি কমিউনিস্ট পার্টি, আর একটা এক্সাম্পল যদি নিই ইউএসএ, ইউএসও একটা ডেমোক্রেসি, সেখানে দুটো পার্টি আছে, একটা হচ্ছে ডেমোক্রেট পার্টি আর একটা হচ্ছে রিপাবলিক পার্টি। কি কি ডিফারেন্স আছে? আমাদের দেশে 2000-এরও বেশি পার্টি, এই ডেমোক্রেসিতে বা এই গণতন্ত্রে দুটো পার্টি। এই সমস্ত কিছু বিষয় শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সই আছে, যেগুলো তোমরা আরো পরবর্তী সময় গিয়ে বুঝতে পারবে এবং তোমাদের সাথে আলোচনা করব। তাহলে বোঝা গেল গণতন্ত্র কি? মানুষের দ্বারা নির্বাচিত সরকার, এটাই হচ্ছে গণতন্ত্রের মেন কথা বা বেসিস। লাস্ট টপিক যদি তোমরা দেখতে যাও ভারতের প্রকৃতি সম্পর্কে, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র ঠিক সেম জিনিস। এই প্রজাতন্ত্র বলতে গেলে আমরা বুঝি যে হেড অফ দ্য স্টেট কে, হেড অফ দ্য স্টেট কিভাবে নির্বাচিত বা কিভাবে নির্বাচিত হয়। আমাদের হেড অফ দ্য স্টেট কে? ভেবে বলো কে আমাদের হেড অফ দ্য স্টেট? প্রাইম মিনিস্টার নাকি প্রেসিডেন্ট? ভেবে বলো।
ভেবে তোমরা নিজে কমেন্ট করো যে আমাদের হেড অফ দ্য স্টেট প্রাইম মিনিস্টার নাকি প্রেসিডেন্ট। তো আমাদের হেড অফ দ্য স্টেট হচ্ছে প্রেসিডেন্ট। উনি কিভাবে সিলেক্ট, অর্থাৎ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে আমাদের হেড অফ দ্য স্টেট। ওকে, তিনি কিভাবে নির্বাচিত হন? ওনাকে কি আমরা ডাইরেক্টলি গিয়ে ইলেক্ট করি, তো নাকি উনি অন্যভাবে কোন একটি বংশের মানুষ বলে তিনি সেই গদিতে এসে বসেছেন? আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ওনাকে আমরা নির্বাচিত করি। ভারতের জনগণ ওনাকে ইনডাইরেক্টলি ভাবে সেই পজিশনে বসার জন্য সুযোগ করে দেয়। এর একটা যদি একটা বড় একটা এক্সাম্পল নিতে হয়, তোমরা যদি ভারতবর্ষটাকে দেখো, ছোট্ট করে ভারতবর্ষ আঁকলাম। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার, উনি জন্মেছিল ভারতবর্ষের একদম শেষ প্রান্তে, অর্থাৎ রামেশ্বরম। তিনি ভারতবর্ষের প্রথম চেয়ারে গিয়ে বসার সুযোগ পেয়েছিল, কারণ আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্র বলে। ভারতের জনগণ ওনাকে নির্বাচিত করেছিল ভারতের প্রেসিডেন্ট রূপে। ক্লিয়ার? তাহলে প্রজাতন্ত্র বা এই যে কথাটা প্রজাতন্ত্র মানে আমাদের ভারতবর্ষের প্রকৃতিকে কিভাবে ব্যক্ত করতে চাইছে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে এইটা। তুমি ভারতবর্ষের যে প্রান্তে জন্ম নাও কেন, তোমার ভিতরে যদি সেই যোগ্যতা থাকে, তুমি সেই ফার্স্ট চেয়ারে গিয়ে বসতে পারবে। এটাই হচ্ছে প্রজাতন্ত্রের পাওয়ার, এটাই হচ্ছে ভারতের জনগণের পাওয়ার, যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ। উৎস, পাওয়ারটা কোথা থেকে আসে? সংবিধানের। ভারতের জনগণ হচ্ছে সমস্ত কিছুর উৎস বা পাওয়ারের উৎস। তাহলে একটু সাইডলাইন হয়ে গেছিলাম তোমাদেরকে এই এক্সাম্পলটা দিতে। তো টপিকে যদি ফিরে আসি, রাষ্ট্রপতিকে আমরা নির্বাচিত করে সেই ফার্স্ট সিটে পাঠাই বা আমাদের ফার্স্ট সিটিজেন বানাই। কিন্তু তোমরা যদি একটু আশেপাশে তাকাও বা তোমাদের বাবা মার কাছ থেকে ব্যাপারটা জিজ্ঞাসা করো, ওনারা বলবেন যে বাবু, আমরা তো মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদের ভোট দিই, বা আমরা তো এমএলএ বা বিধানসভার ভোট দিই। আপকামিং এপ্রিল মাসের 23 আর 29 তারিখ হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর একটা হচ্ছে কাউন্সিলর বা যেগুলো তোমাদের যেই রিপ্রেজেন্টেটিভরা তোমাদের ওয়ার্ডে থাকে, বা ধরে নিতে পারো যারা একটা মিউনিসিপ্যালিটি গঠন করে। এরও কিছু ডিভিশন আছে। গ্রাম পঞ্চায়েতে সেটা তোমাদের পঞ্চায়েত হয়ে যায়, এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেটা ওয়ার্ডস হয়ে যায়। ওকে, বেসিক্যালি আমরা এই তিনজনকে ডাইরেক্টলি ইলেক্ট করি। ক্লিয়ার? বাট রাষ্ট্রপতি হয় হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড। ইনডাইরেক্টলি অর্থাৎ ভারতের যারা সিটিজেন আছে, যারা নাগরিক আছে, ওনারা ডিসাইড করে বা ওনারা ইলেক্ট করে এই এমপিদের। এবার এই এমপিরা ইলেক্ট করেন আমাদের প্রেসিডেন্টকে। ইলেকশনের যে সিস্টেম সেটাকে বলা হয় হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, যেটা নিয়ে পরবর্তী সময় তোমাদের সাথে কথা বলবো। অর্থাৎ প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হচ্ছে? ইনডাইরেক্টলি বাই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। আমরা মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদদের নির্বাচিত করি আমাদের ডাইরেক্ট নির্বাচনের মাধ্যমে, এবং আমাদের নির্বাচিত মেম্বার্স অফ পার্লামেন্টরা বা সংসদরা আমাদের প্রেসিডেন্টকে নিযুক্ত করে বা নির্বাচিত করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে। ক্লিয়ার? এবার কথা হচ্ছে কি, তাহলে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি? একটির মাধ্যমে আমরা সরকার গঠন করি, আরেকটির মাধ্যমে আমরা দেশের হেড অফ দ্য স্টেটকে নির্বাচিত করি। এবার কিছু এক্সাম্পল দিই। আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে কি গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এখানে সরকারও ইলেক্টেড হয়, এখানে হেড অফ দ্য স্টেটও ইলেক্টেড হয়। এবার যদি তোমরা একটু ব্রিটেনের দিকে চলে যাও, ব্রিটেন, এখানে হচ্ছে ডেমোক্রেটিক মোনার্কি, অর্থাৎ এখানকার সরকার তো ইলেক্টেড, এখানকার সরকার তো মানুষ ইলেক্ট করে, কিন্তু এখানকার হেড অফ দ্য স্টেট হচ্ছে মোনার্ক। অর্থাৎ হেড অফ দ্য স্টেট বা যে ওখানকার যে হেড স্টেটের ফার্স্ট, একদম ফার্স্ট সিটিজেন সেই দেশের, তিনি একটি বংশ পরম্পরায় সেই চেয়ারে বসছেন। অর্থাৎ ব্রিটেনে যে রাজা রানী আছে ওনার জন্যই এই হেড অফ দ্য স্টেটের চেয়ারটা বুক করা। ডিফারেন্সটা বুঝতে পারছো? আমাদের সরকারও ইলেক্ট করছি, আমাদের হেড অফ দ্য স্টেটকে আমরা ইলেক্ট করছি, ইট মে বি ইন ইনডাইরেক্ট ওয়ে, বাট এটা আমরা ইলেক্ট করছি আমাদের হেড অফ দ্য স্টেটকে। ব্রিটেনের ক্ষেত্রে কি, ওটা ডেমোক্রেটিক মোনার্কি, ওখানে সরকার ইলেক্ট হয়, বাট ওখানকার যে হেড অফ দ্য স্টেট উনি
সিলেক্টেড, একদম বংশ পরম্পরা সেখান থেকে হয়ে আসবে। ক্লিয়ার? তাহলে ভারতের প্রকৃতি সম্পর্কে তোমাদের কাছে ক্লিয়ার। ভারত একটি সার্বভৌম অর্থাৎ স্বাধীন, অভ্যন্তরীণভাবে বাহ্যিকভাবে। ভারতকে ডিক্টেট বা ডাইরেকশন দেওয়ার জন্য কোনো শক্তি বা কোনো রাষ্ট্র নেই, বা ভারত কারোর কোনো মতাদর্শ ফলো করে চলে না। যেটা তার জনগণের স্বার্থে একদম পারফেক্ট, ভারত সেই ডিসিশনটাই নেবে। এটাকে বলা হচ্ছে সার্বভৌম। সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক অর্থাৎ দেশে যে সমস্ত সুযোগ সুবিধা সম্পদ ইত্যাদি আছে সেই দেশের সকল জনগণের জন্য সেটা অ্যাভেলেবেল। ধর্মনিরপেক্ষ, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কনসেপ্টটি ওয়েস্টার্ন কনসেপ্ট থেকে একটু আলাদা। আমরা কোনো ধর্মকে নিজেদের বলি না, বা আমরা কোনো ধর্মকে অস্বীকার করি না। আমরা প্রত্যেকটি ধর্মকে ইকুয়াল ভাবে ট্রিট করি। আমরা যেরকম হিন্দুকে ট্রিট করবো, আমরা সেরকম মুসলিমদের ট্রিট করবো, আমরা যেরকম আদার যে সমস্ত ধর্ম আছে তাদেরকে সেম ইকুয়াল ভাবে ট্রিট করবো। গণতন্ত্র, নির্বাচিত সরকার, নির্বাচিত কাদের দ্বারা? ভারতীয় জনগণদের দ্বারা বা ভারতীয় নাগরিকদের দ্বারা। প্রজাতন্ত্র কি? আমরা প্রজাতন্ত্র বলতে কি হেড অফ দ্য স্টেট নির্বাচিত নাকি সিলেক্টেড? ওকে, সো এটা হচ্ছে ভারতের প্রকৃতি। প্রকৃতি তো হলো, এই প্রকৃতির মাধ্যমে আমাদের সংবিধান কি কি লক্ষ্য, দূরদর্শিতা এবং চিন্তাধারা ফিউচারের দিকে সেগুলোকে অ্যাচিভ করতে চাইছে, বা ফিউচারে সে কি কি ভাবে আমাদের ভারতের সংবিধান ভারতকে কি কি লক্ষ্য দিতে চাইছে, বা কি কি চিন্তাধারার মাধ্যমে ভারতকে একটি ডেভেলপড নেশন তৈরি করতে চাইছে, সেই সম্পর্ক বিষয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি। প্রথমত যদি দেখতে যাও, ভারতকে একটি ন্যায় বিচার সম্পূর্ণ দেশ হিসেবে গঠন করতে চাইছে। ন্যায় বিচার সম্পূর্ণ দেশ। ন্যায় বিচার কিসের কিসের ভিত্তিতে? এক হচ্ছে সামাজিক দিক থেকে ন্যায় বিচার, দুই অর্থনৈতিক দিক থেকে ন্যায় বিচার, তিন রাজনৈতিক দিক থেকে ন্যায় বিচার। ওকে, এর মানেটা কি? এর মানেটা বুঝতে গেলে এই পাঁচটা কনসেপ্ট নিয়ে আমাদেরকে এটা দেখতে হবে। সামাজিকভাবে ন্যায় বিচার বলতে কি বোঝায়? ওকে, সামাজিকভাবে ন্যায় বিচার বলতে বোঝায়, একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। ইতিহাস যদি তোমরা একটু পড়ো, এখানে বুঝতে পারবে যে ভারতবর্ষে আমাদের সমাজে প্রচলিত ছিল আনটাচেবিলিটি, অর্থাৎ একটা সিস্টেম যেখানে কিছু মানুষকে অচ্ছুত হিসেবে গণনা করা হতো বা গণ্য করা হতো। তাদেরকে ছোঁয়া বা তাদেরকে অন্যান্য যে সমস্ত মানুষ যারা ফেসিলিটি পাচ্ছে তাদেরকে সেই ফেসিলিটি থেকে বঞ্চিত রাখা। এটা হচ্ছে আনটাচেবিলিটি সিস্টেমের কনসেপ্ট। এবার আমি এক্সাম্পল দিই সামাজিক দিক থেকে। ধরো তুমি এবং তোমার বন্ধু, তুমি একটি আপার কাস্ট থেকে বিলং করো, এবং তোমার ফ্রেন্ড লোয়ার কাস্ট থেকে বিলং করে। তুমি এবং তোমার বন্ধু দুজনে স্কুলে গিয়েছো, একটা ক্লাসে তোমরা দুজন ঢুকলে। তুমি যেহেতু আপার কাস্ট থেকে বিলং করছো, বা তোমার বিলঙ্গিংসটা আপার কাস্ট থেকে, সেই জন্য তোমাকে সেই ক্লাসের মধ্যে বসতে দেওয়া হলো, পাখার নিচে, আলোর নিচে, সুন্দর মার্বেলের উপরে ইত্যাদি সমস্ত ফেসিলিটি তোমার কাছে অ্যাভেলেবেল। ঠিক সেই মুহূর্তে তোমার যে বন্ধু ও লোয়ার কাস্ট থেকে আসছে বলে তাকে বসানো হলো হচ্ছে কোনো একটি বাইরের স্থানে, যেখানে না আছে পাখা, না আছে লাইট, না আছে কোনো মার্বেলের ফেসিলিটি, কোনো কিছু নেই। তাহলে কি তোমার কি মনে হবে না যে তোমার বন্ধুর সাথে একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে? তোমার যেটা পাওয়া কর্তব্য সেটা তোমার বন্ধুরও পাওয়া কর্তব্য, ঠিক কি না? যদি এটা মনে হয়ে থাকে তাহলে তুমি ঠিক পথে যাচ্ছ, এবং এই সামাজিক দিক থেকে কি ন্যায় বিচার পাবে সেটাও তুমি বুঝতে পারবে। এইরকম যে সিস্টেম আমাদের ভারতবর্ষে চলছিল, তো ভারতের সরকার ভারতের সংবিধান তৈরি করার সময়, বা সংবিধান সভা এই সংবিধানটাকে তৈরি করার সময় মাথায় আনলো কি, যে ভারতের সমাজে একটা ন্যায় বিচার আমাদের আনতে হবে। কোনরূপ ভাবে এই যে বৈষম্যমূলক আচরণ কোন নাগরিকের উপর যাতে না হয়, সেটা আমাদের সংবিধানের লক্ষ্য বলতে পারো, চিন্তাধারা বলতে পারো, দূরদর্শিতা। অর্থাৎ পরবর্তী সময়, কারণ এটা একটা সিস্টেম, আজকে বললাম কালকে থেকে কিন্তু সেটা কি মুছে যাবে না। সমাজে এখন পর্যন্ত আনটাচেবিলিটি কনসেপ্ট কোথাও না কোথাও তোমরা এক্সাম্পল পেতে পারো, বাট আমাদের কি লক্ষ্য, আমাদের কি চিন্তাধারা ছিল, সেটা তোমার সামনে ক্লিয়ার। সামাজিক ন্যায় বিচার কিসের মাধ্যমে দিতে চেয়েছে? এবার যদি আমি দেখি অর্থনৈতিক ন্যায় বিচার, প্রত্যেকটি মানুষের কাছে, এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, প্রত্যেকটি মানুষের কাছে একই রকম সুযোগ সুবিধা থাকবে তার কিন্তু কোনো মানে নেই। একটি মানুষের জীবনযাপনের জন্য তার মেন প্রথম যে জিনিসটাই ভাবতে হবে, তার পেট কিভাবে চলবে, তার পেট, সে কিভাবে খাদ্য উপার্জন করবে। ওকে, এই খাদ্য উপার্জন করতে গিয়ে তাকে কিছু ইনকামও করতে হবে, কারণ কিছু ইনকাম করলে সে কিছু খেতে পারবে। ক্লিয়ার? সেই জন্য
ভারতের গরিব মানুষদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য অর্থনৈতিক দিক থেকেও, যাতে তারা সামান্য কিছু অর্থনৈতিক দিক থেকে ইনকাম করে যাতে তাদের জীবনযাপন অন্তত করতে পারে, সেই ন্যায় বিচার দেওয়া কিন্তু আমাদের সংবিধানের একটি লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই অর্থনৈতিক দিক থেকে যদি একটা এক্সাম্পল দিই, রিসেন্ট টাইমের একটা এক্সাম্পল, ভারত সরকারের একটি প্রকল্প এমজি নারেগা, যেটা নাম পরিবর্তন করে এখন জি রামজি করা হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকার দেশের যে সমস্ত মানুষেরা ডেলি লেবার হিসেবে কাজ করতে ইচ্ছুক, অর্থাৎ 100 দিনের কাজের মাধ্যমে তাদেরকে সাময়িক পরিমাণ কিছু অর্থ উপার্জন করার ন্যায় বিচার দিচ্ছে, যাতে তারা তাদের জীবনযাপনটা অত্যন্ত ভালোভাবে না হলেও মিনিমাম খেয়ে পড়ে বাঁচতে পারে। এই কনসেপ্টটা যদি তুমি দেখো সমাজতান্ত্রিকের কনসেপ্টের সাথে রিলেটেড, অর্থাৎ ভারতবর্ষের সরকারও চাইছে যে তার কাছে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সে তার সমস্ত জনগণের ভিতরে ভাগ করে দিতে। ক্লিয়ার? এবার হচ্ছে কি রাজনৈতিক ন্যায় বিচার। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আজকে ভারতবর্ষে ধরে নাও অলমোস্ট 150 crore পপুলেশন, ওকে, এর মধ্যে থেকে একটা সাপোজ ধরে নাও 50% অর্থাৎ 75 crore লোক ভোট দেয়। তাহলে এখনকার দিনে যদি আমি দাঁড়িয়ে দেখি যে 75 কোটি লোক ভোট দিয়ে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে ফর্ম করে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করে। ক্লিয়ার? কোনো না কোনো ভাবে এই 150 কোটি চিন্তাধারাটাও এই 75 কোটি লোকের মধ্যে থাকবে, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ফলো করবে। কিন্তু যদি ধরো আমি বলি আজকে থেকে এই 150 কোটি বা এই 75 কোটি ভোটারের জায়গায় শুধুমাত্র 1 লক্ষ লোক ভোট দেবে ভারতের সরকার গঠন করার জন্য, তাহলে তোমাদের কি মনে হয় বাকি যে 149 কোটি সামথিং সামথিং যে সমস্ত পপুলেশন আছে তাদের উপর কি ন্যায় বিচার করা হবে? এই 1 লক্ষ লোক বা ধরে নাও 1 কোটি লোক, এই 1 কোটি লোক কি 150 কোটি লোকের মনোভাব এই সরকারের কাছে পৌঁছতে পারবে? তোমাদের মতে কি বলে? আমার মতে বলছে যে না, এই 1 কোটি লোক কখনোই 150 কোটি লোকের মনোভাব এই সরকারের কাছে পৌঁছতে পারবে না। সেই জন্য যেহেতু এরকম প্রথা, এরকম সিস্টেম আমাদের আমাদের স্বাধীনতার আগে ভারতবর্ষে প্রচলিত ছিল, অর্থাৎ ভারতের সকল মানুষ যারা যারা অ্যাডাল্ট তারা কিন্তু ভোট দিতে পারতো না। কিছু কিছু সিলেক্টেড পার্সোনালিটিস বা কিছু কিছু সিলেক্টেড ডিগনিটারিজরাই ভোট দিতে পারতো ভারতের সরকার গঠনের জন্য। সেই জন্য ভারত সরকার কি ডিসাইড করলো যে আমাদের যদি ভারতের জনগণের মনোভাব জানতে হয় বা তাদের চিন্তাধারা যদি জানতে হয়, আমাদের প্রায় অ্যাডাল্ট মানুষদের, অ্যাডাল্ট জনগণদের ভোটাধিকার দিতে হবে। তাই কি করলো ভারত সরকার? ভারতে উপস্থিত ভারতের জনগণ যারা 18+, এখন 18+, বাট প্রিভিয়াসলি ইট ওয়াজ 21+, প্রথমে সেটা ছিল 21 বছরের বেশি যারা যে সমস্ত নাগরিক ভারতবর্ষে উপস্থিত আছে তারাই একমাত্র ভোটের অধিকার পাবে। কিন্তু পরবর্তী সময় সেটিকে 18+ করা হলো, যে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নাগরিক ভারতে উপস্থিত আছে তারা ভোটের অধিকারটি পাবে। ওকে, এর মাধ্যমে রাজনৈতিক ন্যায় বিচারের মাধ্যমে ভারত সরকার বা আমাদের ভারতীয় সংবিধান কি করলো, যে রাজনৈতিক ন্যায় বিচার প্রদান করলো ভারতের জনগণকে। ওকে, সো এরপরে যদি আমি দেখতে যাই সমতার চিন্তাধারা বা স্বাধীনতা, একটা গেল হচ্ছে ন্যায় বিচার ভারতের লক্ষ্য, আমাদের সংবিধানের লক্ষ্য, এবং দ্বিতীয় লক্ষ্য কি? স্বাধীনতা। স্বাধীনতা কিসের? স্বাধীনতা কি কি বিষয়ের উপর সংবিধান আমাদেরকে দিতে চাইছে? সেগুলি হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কিসের কিসের? এক, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা। আমাদের ভারতীয় সংবিধান আমাদেরকে যে কোনো কিছু বিষয় চিন্তা করার স্বাধীনতা দিচ্ছে, বা যে কোনো কিছু বিষয়ে মত প্রকাশ করার স্বাধীনতা দিচ্ছে, যে কোনো ধর্ম বা যে কোনো চিন্তাধারার উপর বিশ্বাস রাখার স্বাধীনতা দিচ্ছে, যে কোনো ধর্মকে স্বাধীনভাবে প্র্যাকটিস করার স্বাধীনতা দিচ্ছে, যে কোনো ধর্ম নিয়ে বা যে কোনো কিছু বিষয় নিয়ে স্বাধীনভাবে উপাসনা করার
স্বাধীনতা দিচ্ছে। তো আমাদের লক্ষ্য কি, আমাদের সংবিধানের লক্ষ্য কি ছিল, যে ভারতবর্ষের নাগরিকদের ধর্ম রিগার্ডিং বা অন্যান্য বিষয় সংক্রান্ত সমস্ত কিছু বিষয় চিন্তা করার স্বাধীনতা থাকবে, সে বিষয়ে তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, সে বিষয়ে তার বিশ্বাস করার ক্ষমতা থাকবে, সে যদি কোনো ধর্ম নিয়ে ধর্ম গ্রহণ করেছে তার সেখানে স্বাধীনতা থাকবে, এবং সে ধর্ম বা অন্যান্য কিছু বিষয় নিয়ে যদি উপাসনা করতে ইচ্ছুক থাকে সে সেই স্বাধীনভাবে সেটি করতে পারবে। ক্লিয়ার? তাহলে স্বাধীনতার কি লক্ষ্য ছিল ভারতীয় সংবিধানের, সেটিও তোমাদের সামনে ক্লিয়ার করলাম। এরপরের কথা হচ্ছে কি, সমতা। সমতা কিসের ভিত্তিতে? সমতা হচ্ছে প্রতিষ্ঠা অর্জন বা মর্যাদার দিক থেকে এবং সুযোগ সুবিধার দিক থেকে, সুযোগের দিক থেকে। তোমরা একটা এক্সাম্পল নিতে পারো যে কিসের ভিত্তিতে সমান আমরা, সমতাটা কোথায় আসছে? মর্যাদার দিক থেকে যদি দেখি, আইনের চোখে তুমি এবং আমাদের দেশের রাষ্ট্রপতি হোক কিংবা প্রাইম মিনিস্টার হোক, সকলেই সমান। তুমি যদি কোনো অন্যায় করো, আইনের চোখে তুমি ঠিক যেরকমটা অপরাধী, ঠিক আমাদের দেশের প্রধানমন্ত্রীও ঠিক ততটাই অপরাধী। এবার যদি আমি সুযোগের এক্সাম্পল নিই, ধরে নাও গভর্নমেন্ট এক্সামের যদি আমি তোমাদের কাছে এক্সাম্পল দিই, তুমি যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হও, তোমার কাছে কিন্তু সুযোগ আছে সেই চাকরিটা কি গ্রহণ করার বা সেই চাকরিটা করার। তোমাকে কেউ বলবে না যে তুমি ভাই গরিব মানুষ, তুমি পুয়োর মানুষ, তুমি দারিদ্র, তুমি সেই চাকরি করতে পারবে না, আর তুমি একজন রিচ, সেই কারণে তুমি চাকরি করতে পারবে না। তুমি ধনী হও গরিব হও, যা তোমার জাতি হোক, যা তোমার বর্ণ হোক, যা তোমার আইডেন্টিটি হোক, কোনো ম্যাটার করছে না এই সুযোগ পেতে। প্রত্যেকটি সুযোগ তোমার কাছে সমানভাবে অ্যাভেলেবেল আছে, তোমার সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না, সেই লক্ষ্য নিয়ে ভারতের সংবিধান তৈরি করা হয়েছিল। একবার জাস্ট চিন্তা করে দেখো, আমাদের যারা সংবিধান তৈরি করেছিল তাদের দূরদর্শিতার উপর ভেবে দেখো, তাদের মাথার চিন্তাধারাটি ভেবে দেখো। এই চিন্তাধারা, এই দূরদর্শিতা কি সাডেন চলে আসে? না, কমপ্লিটটাই ডিপেন্ড করে ভারতের ইতিহাসের উপরে। আমাদের ইতিহাসটা কিরকম ছিল, আমাদের ইতিহাসটার ভিতরে আমাদেরকে কিভাবে শাসন করা হয়েছিল, বা আমরা কি কি সিচুয়েশন ফেস করেছি, ঠিক কমপ্লিটলি এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই এই সংবিধান তৈরি করা হয়েছে এবং সংবিধানের লক্ষ্য, দূরদর্শিতা, চিন্তাধারা রাখা হয়েছে। লাস্ট এবং নট দ্য লিস্ট, কি দূরদর্শিতা ছিল? আমাদের সংবিধান আমাদের সমাজে একটা ভ্রাতৃত্ব ভাব প্রসার, প্রচলন ইত্যাদি করতে চাইছে। ভ্রাতৃত্ব ভাব কেন? একটু যদি তোমরা ইতিহাসের দিকে যাও, একটা সার্টেন একটা এক্সাম্পল যদি দেখো, 1947-এ যখন আমাদের দেশটি ভাগ হয়েছিল, তখন আমরা কি বলি, 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল। কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়তে পড়তে তোমাদের মাথায় একটা চিন্তাধারা ডেভেলপ হবে যে 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশরা আমাদের দেশকে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে? তো সেই মুহূর্তে যদি আমরা দেখতে যাই, এই যে রাইটস চলছিল কলকাতায়, তোমরা সকলেই জানো, ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে, সেই রাইটস এর সময় বেশিরভাগ নাম কাদের, কোন দুটো ধর্মের নাম প্রথমে আসতো? একটা হচ্ছে হিন্দু ভার্সেস মুসলিম। তো সমাজে যখন একটা রায়ট, একটা ক্যাওস, একটা অত্যন্ত পরিমাণ ঝুট ঝামেলার একটি পরিস্থিতি থেকে আমাদের সংবিধান তৈরি হচ্ছে, তো এটা স্বাভাবিক যে আমাদের সংবিধানে একটা লক্ষ্য বা চিন্তাধারা থাকা উচিত যে আমাদের সমাজে একটা ভ্রাতৃত্ব ভাব গঠন করতে হবে। তো সংবিধানের মধ্যেই আমাদের সংবিধান তৈরি যারা করেছিলেন ওনারা একটা ভ্রাতৃত্ব ভাবের কথা বলে দিয়ে গেছেন যে সমাজে আমাদের যে কোনো ধর্ম হোক বা যে কোনো যা কিছুর বিষয় হোক, আমাদের ভ্রাতৃত্ব ভাব আনতে হবে, আদারওয়াইজ আমাদের দেশকে ডেভেলপ করা অত্যন্ত পরিমাণ দুষ্কর বা কঠিন হয়ে পড়বে। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম প্রিয়াম্বেলের মধ্যে কি কি আছে। ওকে, সেই প্রিয়াম্বেলস এর প্রত্যেকটি ওয়ার্ডের মানে কি, প্রিয়াম্বেল আমাদের দেশকে রাজনৈতিক রাজনৈতিক প্রকৃতিতে বর্ণনা করতে চেয়েছে, তার কি কি উদ্দেশ্য ছিল, তার কি কি লক্ষ্য ছিল, তার কি কি দূরদর্শিতা ছিল, তার কি চিন্তাধারা ছিল। তোমরা যদি এই বিষয়টিকে পড়ে নাও, তাহলে ভারতীয় যে সংবিধান এত বড়, তার মধ্যে কি কি বিষয় আছে, কি কি লক্ষ্য আছে, সেই সমস্ত কিছু তোমরা অত্যন্ত ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তাহলে এই সংবিধান তো তৈরি হলো, আমি তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে 26শে নভেম্বর 1949-এ আমাদের সংবিধান পাস হয়েছিল, কিন্তু সেটি 26শে জানুয়ারি 1950-তে আমাদের সারা দেশে বলবৎ করা হয় বা এনফোর্স করা হয়।
যে এই ডেট থেকে আমাদের এই সংবিধান দেশে কার্যকরী হবে। তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো, যে 2 মাসের যে গ্যাপটা সেটা কেন, এই দিন থেকে কেন সেটা বলবার যোগ্য করা হলো না? একটু রিসার্চ করবে কি কি কারণ আছে এখানে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে এটুকুই। বিষয়টি সম্পর্কে একটু জানবে, আরো ডিটেলসে পড়ার চেষ্টা করবে, যাতে সমস্ত বিষয় তোমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে যায়, কারণ এটাই হচ্ছে বেস। এটার উপর ভিত্তি করে পলিটিক্যাল সায়েন্সটা তোমাদেরকে দেখতে হবে। এবং প্রথম ভিডিওতে তোমাদের যেটা বলেছিলাম, এই ভিডিওতে রিমাইন্ডার তোমাদেরকে দেবো, যদি তোমরা পলিটিক্যাল সায়েন্সকে একটু ডিপ ভাবে পড়তে চাও, এই এমসিকিউর চক্করে না পড়ে যে কোনো কিছু বিষয়কে কনসেপচুয়াল ভাবে পড়ো, কনসেপচুয়াল ক্ল্যারিটি আনো, তাহলেই একটা সাবজেক্ট অত্যন্ত পরিমাণ ভালো লাগবে। কি আদারওয়াইজ তোমাদের যা প্রথম চ্যাপ্টার আছে, যেখানে বিভিন্ন বিভিন্ন পলিটিক্স কে কি, পলিটিক্যাল সায়েন্সে কে কি মতবাদ দিয়েছে, এগুলো পড়তে পড়তে জাস্ট বোরিং হয়ে যাবে, সাবজেক্টটা তোমাদের কাছে লেস ইন্টারেস্টিং হয়ে উঠবে। তাই কনসেপ্টের পিছনে যাও এবং কনসেপ্টের সাথে সাথে রিয়েল লাইফ এক্সাম্পলস নাও, তাহলেই যে কোনো একটি সাবজেক্ট অত্যন্ত পরিমাণ ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো রাধে রাধে এভরিওয়ান, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।